আচ্ছা, তো এটা প্রিসিপিটেশনের রেইন ড্রপস বা একটা ওয়াটার পার্টিকেলের যে সার্কেলটা, সেই জিনিসটা আমরা একটু দেখি। তো তোমরা গত চ্যাপ্টারে একটা দেখছিলে হাইড্রোলজিক সাইকেল, তেমনি এটা হলো ওয়াটার পার্টিকেলের একটা ওয়াটার পার্টিকেল যদি কনসিডার করি, সেটা অ্যাটমসফিয়ার থেকে আর্থ সারফেসে আসা এবং আর্থ সারফেস থেকে আবার অ্যাটমসফিয়ারে ব্যাক করা, এই ফুল প্রসেসটাকে আমরা বলতেছি ফর্মেশন অফ রেইনড্রপস। আচ্ছা, প্রথমে একটা ওয়াটার ভ্যাপার যদি কনসিডার করি, যে একটা ওয়াটার ভ্যাপার মানে ওশান থেকেই তো আসলে, ওশান বলো, পন্ডস বা যে কোনো ওয়াটার বডি থেকে এক ওয়াটার ভেপার হলো, ইভাপোরেশন মানে ওয়াটার ভেপার ফর্ম করলো। সেইটা কি হচ্ছে, আর্থ সারফেস থেকে, এটা কিন্তু আর্থ সারফেস থেকে বের হচ্ছে, বের হওয়ার পর ড্রপলেটস ফর্ম বাই নিউক্লিয়েশন। নিউক্লিয়েশন কি, ওয়ার্ডটা তোমরা প্রিসিপিটেশনের ফার্স্টে যে 4টা পয়েন্ট পড়াইছিলাম, সেই 4টা পয়েন্টের মধ্যে কিন্তু এই নিউক্লি কথাটা শুনছিলা। একটা পার্টিকেল নিয়ে আমরা কনসিডার করতেছি, এই জন্য আমরা এটাকে নিউক্লি বলতেছি, যে টাইনি সলিড পার্টিকেলস। এখান থেকে ড্রপলেটস গুলা কি হয়, একটা সেকেন্ড আমাকে একটু সময় দাও। আচ্ছা, তো এই যে ওয়াটার পার্টিকেলটা, এই ওয়াটার পার্টিকেলটা নিউক্লি মানে একটা ছোট টাইনি পার্টিকেল সলিড পার্টিকেলে ফর্ম করে, সেখান থেকে কন্ডেনসেশনের মাধ্যমে কি হয়, ক্লাউডে পরিণত হয়। তার মানে কন্ডেন্স কখন হচ্ছে, যখন আস্তে আস্তে ছোট ছোট কয়েকটা পার্টিকেল একসাথে মিলে একটা বড় পার্টিকেলে তৈরি করতেছে, এবং যখন এটার সাইজটা আরো বাড়তেছে 0.1 মিলিমিটারের মতো, তখন কি হচ্ছে, যখন আস্তে আস্তে মেঘের ঘনত্ব বাড়ে, তখন কি বৃষ্টিপাত হিসেবে ভূমিতে আবার ফেরত আসে। তো ওয়াটার পার্টিকেলের যখন সাইজটা বড় হয়, যখন আর ক্লাউড এটাকে হোল্ড করতে পারে না, তখন এটা ব্রেক করে। তো কিছু কিছু ব্রেক করার ফলে একটা বড় পার্টিকেল যখন ব্রেক করে, বড় পার্টিকেল থেকে ওটা ছোট ছোট পার্টিকেলে পরিণত হয়। আর কিছু পার্টিকেল যেটা যখন আর্থ সারফেসে আসতেছে, আর্থ সারফেসে আসার সময় কি হচ্ছে, আর্থ সারফেসে আরো ওয়াটার পার্টিকেল আছে সাথে, অথবা বাতাস বা অ্যাটমসফিয়ারিক যে ইফেক্ট, সেটার কারণে তো কিছু কিছু ওয়াটার পার্টিকেল কি হচ্ছে, যে এই অ্যাটমসফিয়ার ইফেক্ট, তারপরে আদার ড্রপলেটস এর ইফেক্ট, এগুলা দিয়ে ব্রেক হচ্ছে। ব্রেক হওয়ার পর লার্জ ড্রপস ব্রেক আপ, এবং কিছু কিছু পার্টিকেল আর্থ সারফেসে আবার ব্যাক করতেছে, আর কিছু কিছু পার্টিকেল আবার, বলছিলাম মনে আছে যে ক্লাউড আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, 39% ক্লাউড মুভ করে, কিছু কিছু পার্টিকেল আবার ক্লাউডে ব্যাক করে পাশের মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। এইভাবে একটা ওয়াটার পার্টিকেল আর্থ সারফেসে আসে এবং আর্থ সারফেস থেকে আবার অ্যাটমসফিয়ারে ব্যাক করে। বুঝতে পারছো? জি মিস। তো এই স্লাইড থেকে এটা একটু দেখো। আচ্ছা, গতদিন তোমাদের এই রেইনফলের আগ পর্যন্ত পড়ানো হয়েছিল না? জি মিস। আচ্ছা, রেইনফল থেকে এখন এখান থেকে টপিক গুলো যেগুলো পড়াচ্ছি বা যতটুকু পড়াচ্ছি, এই জিনিসগুলো একটু মার্ক করে নাও, কারণ এখানে এই চ্যাপ্টারটা অনেক বড়, এত কিছু আমাদের লাগবে না, যেটুকু যেটুকু পড়াচ্ছি অতটুকু পড়লেই হবে। এখন দেখি মেজারমেন্ট অফ প্রিসিপিটেশন। প্রিসিপিটেশন কি কি ওয়েতে মেজার করা হয়? প্রিসিপিটেশন মেজারমেন্টের ওয়েকে আমরা বলি রেইন গজ। এখান থেকে রেইন গজের ডেফিনেশনটা দেখতে হবে, যে প্রিসিপিটেশন কালেক্টেড এন্ড মেজার ইন এ রেইন গজ, মানে যে প্রসেসিং প্রিসিপিটেশনটা কালেক্ট করা হয়, মানে প্রিসিপিটেশন কালেকশন বলতে কি, মানে রেইনফল হচ্ছে সেটাকে কালেক্ট করে মেজার করতেছে, বা স্নোফল হচ্ছে সেটাকে কালেক্ট করে মেজার করতেছে, এই প্রসেসটাকে আমরা বলতেছি রেইন গজ। এবং এখানে কি কি ওয়েতে এই রেইন গজ দিয়ে মেজার করা হয়? প্লুভিওমিটার, অম্ব্রোমিটার, হাইটোমিটার। হাইটোমিটারের যে ম্যাথ গুলা সেগুলো আমরা করবো এই চ্যাপ্টার, বাকিগুলা আসলে আমরা ম্যাথ করি না। তো এইটার হাইটোমিটার ম্যাথ আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করবো। আচ্ছা, তো এখান থেকে যে টপিকটা ইম্পর্টেন্ট সেটা হলো যে একটা রেইন গজকে কিভাবে সেট করা হয়। এখান থেকে যদি জিজ্ঞেস করে একটা রেইন গজের সেটআপটা কি হয়, মানে একটা মেজারিং, রেইন গজ বলতে একটা মেজারিং ডিভাইস,
তো তোমরা প্র্যাকটিক্যাল সার্ভিং তো তোমরা অনলাইনে কোর্সটা হওয়ার জন্য প্র্যাকটিক্যাল সার্ভিং কোর্সটা তোমরা পাও নাই। প্র্যাকটিক্যাল সার্ভিং কোর্সটা পালে জিনিসটা আরো ক্লিয়ার হতো তোমাদের। তোমরা বড় ভাইয়া আপুদের দেখছো যে আমাদের যে ফিল্ডটা আছে বাদামতলা, যে ওখানে লেভেল অফ সাইট মেজার করে কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে, জি মিস। দেখেছো? ট্রাইপডের মতো একটা স্ট্যান্ড থাকে, ওখানে একটা ক্যামেরার মতো থাকে, ওটা দিয়ে ডিস্টেন্স মেজার করতেছে। এই জিনিসগুলো তো মানে এমনিতে হয়তো এক্সপেরিমেন্টটা করো নাই বা ল্যাবটা করো নাই, কিন্তু এমনিতে এই সিনারিওটা তো দেখছো, তাই না? জি মিস দেখেছি। হ্যাঁ, ওই সেম ওরকমই একটা সেটআপ, বাট হ্যাঁ এটা অন্যরকম, একটু ডিভাইস গুলো একটু অন্যরকম হয়। আমরা ডিভাইস গুলো নিয়েও আমরা দেখবো, এই ক্লাসে দেখবো। তো এইখানে যে ডিভাইসটা যখন আমরা সেট করি তখন কিছু কন্ডিশন আমাদের মেনটেন করতে হয়। যদি সেট আপ ফর রেইন গজ বলা হয় বা কন্ডিশন ফর রেইন গজ বলা হয়, মানে যেটাই বলা হোক না কেন, কোশ্চেনটা বুঝে তখন এটার অ্যান্সারটা এটা হবে। এখন দেখি কি কি পয়েন্ট আছে। যে গ্রাউন্ড মাস্ট বি লেভেল অ্যান্ড ইন ওপেন অ্যান্ড ইনস্ট্রুমেন্ট মাস্ট প্রেজেন্ট আ হরিজন্টাল ক্যাচ সারফেস। তোমার যেখানে মেজার করতে হোক না কেন, এখন তোমার রেইনফল মেজার করতেছো, এখন একটা ধরো যে ওয়াটার বডি হইতে পারে, একটা ওশান হইতে পারে বা একটা ক্যানাল হইতে পারে, বা এমন একটা সারফেস যেটা তুলনামূলক তুমি যেখান থেকে মেজার করছো সেখান থেকে উঁচু। তো যেটাই হোক না কেন তোমাকে মেজার করার সময় অবশ্যই একটা সমতল জায়গায় ইনস্ট্রুমেন্ট রাখতে হবে। ইনস্ট্রুমেন্ট কখনোই কোনো উঁচু নিচু বা কোনো সারফেস যে মানে ডিফেক্ট আছে এরকম জায়গায় ডিভাইসটা রাখা যাবে না। অবশ্যই গ্রাউন্ডটা লেভেল আছে এবং ওপেন সারফেস, যাতে তুমি ইনস্ট্রুমেন্টটা দিয়ে দেখতে পারো ঠিক মতো। কারণ অবস্টাকল ধরো যে এমন জায়গায় ইনস্ট্রুমেন্টটা রাখতেছো যে আশেপাশে গাছপালার জন্য তুমি ঠিক মতো দেখতেই পাচ্ছ না, তখন কিন্তু প্রপার মেজারমেন্টটা আসবে না। এবং গজ মাস্ট সেট অ্যাজ নিয়ার অ্যাজ দ্য গ্রাউন্ড অ্যাজ পসিবল টু রিডিউস উইন্ড ইফেক্ট। কারণ কি, আচ্ছা উইন্ড ইফেক্টের জন্য ফার্স্টে বললাম যে গ্রাউন্ডের সারফেসের সাথে লেভেল করে রাখতে হবে। আচ্ছা এটা তো বুঝলাম যে গ্রাউন্ডে কেন রাখতে হবে। তো বাতাসে যত উপরে উঠবো বাতাসের একটা ইফেক্ট থাকবে না? তো বাতাসের ইফেক্টের জন্য মেজারমেন্টে কিছুটা হেরফের হওয়ার চান্স থাকে। তো তার মানে এমনও না যে তুমি যে জায়গায় মেজার করছো সে জায়গায় বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে, তুমি ওইখানেই মেজার করবা কারণ তোমাকে সমতল ভূমি বলা হয়েছে দেখে তুমি ওইখানেই মেজার করতে হবে, এরকমও বিষয়টা না। তোমাকে দেখতে হবে যে তোমার কনভিনিয়েন্ট জায়গা কি। হ্যাঁ অবশ্যই সমতল হইতে হবে, এবং এমন না যে ফ্লাডেড এরিয়া, তুমি তোমার সেফ ডিস্টেন্সে যে যেখানে তোমার জন্য সুবিধা হয় সেই জায়গায় যে তোমার ইনস্ট্রুমেন্টটা সেট আপ করতে হবে। এবং ইনস্ট্রুমেন্টটা অবশ্যই ফেন্সিং করতে হয়। ফেন্সিং মানে আশেপাশে একটা ঘেরাও দিতে হয়, কারণ আমরা ওয়াটারের যখন মডেলিং করি, তোমরা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি হায়ার এডুকেশনে যাও দেখবা যে আমরা কিন্তু একদিনের ডাটা নিয়ে কাজ করি না। নর্মাল ধরো যে তোমরা ট্রাফিক ভলিউম বা ট্রান্সপোর্টের যে ক্যালকুলেশন গুলা করো, রোডে যায় ডাটা নিতে হয়, একদিন নাও নিয়ে চলে আসো, সমস্যা হয় না। কিন্তু ওয়াটারের ডাটাগুলো আমরা একদিনের ডাটা নিয়ে ক্যালকুলেশন করলে আমাদের হয় না। এখানে কি হয় দেখবা যে আমরা বলতে পারি না যে 98-এ বন্যা হয়েছে, তার মানে আবার নেক্সট বন্যা এরকম একটা টাইমে হইতে পারে, বা এখানে মানে একটা এই মাসের দিকে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হওয়ার চান্স একটা আছে, এরকম আমরা কিন্তু একটা প্রেডিক্ট করি। বা আবহাওয়ার পূর্বাভাস যেটাকে বলে যে এই সময় ঝড় বৃষ্টি একটা চান্স আছে বা এই সময় হেভি রেইনফলের চান্স আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি। এটা কিভাবে প্রেডিক্ট করতে পারি? আমাদের একটা লং টার্ম ডাটা নিয়ে আমরা ক্যালকুলেশন অলরেডি করা আছে। এই যে ওয়াটার ডেভেলপমেন্ট বলো, আর তারপরে আইডব্লিউএম বলো, আইডব্লিউএফএম বলো, এই যে ওয়াটার মডেলিং এর বিভিন্ন ইনস্টিটিউট গুলা, তো এখানে কি করা হয়, 5 বছর 7 বছর এরকম লং টার্মের ডাটা নেওয়া হয়। ডাটা নিয়ে দেন এটাকে মডেল আছে, কিছু মডেলিং আছে, মডেলিং এ ইনপুট দিলে ওখানে বিভিন্ন গ্রাফ, যেমন আমরা ক্যালিব্রেশন গ্রাফের নাম শুনছো না তোমরা? ক্যালিব্রেশন গ্রাফটা কি জন্য রাখি, যে আজ থেকে 5 বছর পরে যদি কোনো ডাটা আমার নিতে হয় তাহলে কি গ্রাফটার মধ্যে যে কোনো জায়গায় যে বছরের ডাটা নিতে ওখানে ভ্যালুটা প্লট করলে হরিজন্টাল আর ভার্টিক্যাল অ্যাক্সিস টানলে আমরা এখানকার ভ্যালুটা পাচ্ছি। এটাই তো আমাদের ক্যালিব্রেশন গ্রাফের পারপাস। তো সেম ওয়েতে এখানেও তোমার অনেক বছরের জন্য ডাটা নেওয়া হয় এবং এখানে লং মানে গ্রাফ পেপারে যেমন ছোট্ট একটু গ্রাফ পাই সেরকম না, মডেলিং এ আমরা দেখবা যে এক্সেল শিটে যেরকম একসাথে পাশাপাশি অনেক দূর গ্রাফ আঁকা যায়, এই মডেলিং গুলো তো অনেক দূর গ্রাফ আঁকা যায়। তো এটাতে সুবিধা যেটা যে গ্রাফটাতে যে কোনো ভ্যালু প্লট করলে তা পরবর্তী বছরের জন্য কত হবে সেটা বের করা যায়।
তো তার মানে আমাদের অনেক দিন ডাটা নিতে হবে। এখন একটা ইঞ্জিনিয়ারের পক্ষে কি সম্ভব দিন নাই রাত নাই 24 ঘন্টা ওখানে দাঁড়ায় দাঁড়ায় ডাটা নেওয়া? সেটা কিন্তু সম্ভব না, সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট। তো এই কারণে করতে হয় যেটা, যে আশেপাশে একটা মানে একটা বাউন্ডারির মতো বা একটা প্রোটেক্ট, যাতে ইনস্ট্রুমেন্টটা প্রোটেক্ট থাকে, বৃষ্টি পানি আসতেছে ওটা ভিজে যাচ্ছে, বা ঝড় বৃষ্টির সময় তোমার বা বন্যার সময় ওটা প্লাবিত হয়ে যাচ্ছে, এরকম যাতে কন্ডিশন না থাকে, ওইটাকে একটা প্রপার একটা সেফটি মেজার দিয়ে আসা। সেই জন্য আমরা ফেন্সিং করি। এটা 5.5 মিটার ইন্টু 5.5 মিটার হয়, এবং এটা এত কাছেও ইনস্ট্রুমেন্টটা নেওয়া যাবে না যাতে আমরা দেখতেই না পাই। জানো না আমাদের একটা সাইট অফ ডিস্টেন্স আছে, যে বেশি কাছে যদি আসে তখন কিন্তু আমরা চোখে দেখতে পাই না। সেম জিনিস ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। খুব বেশি যদি কাছে চলে আসে তোমার সাইট ডিস্টেন্স যেটা, সেটার খুব যদি কাছে চলে আসে তাহলে প্রপার ভাবে আমরা রিডিংটা নিতে পারবো না। এই কারণে বলা হয়েছে যে 30 মিটার অথবা হাইট অফ অবস্ট্রাকশনের ডাবল নিতে হবে। এই হলো মোটামুটি আমাদের রেইন গজ বা কি কি কারণে সেট আপ করি বা কি কি কন্ডিশনের জন্য প্রযোজ্য সেই জিনিসগুলো বুঝতে পারছো তোমরা? জি মিস। জি মিস। আচ্ছা, এখন আসি রেকর্ডিং গজ, নন রেকর্ডিং। এই রেইন গজ দুইটা টাইপস এর ক্রাইটেরিয়া আছে, একটা রেকর্ডিং গজ, একটা নন রেকর্ডিং গজ। নন রেকর্ডিং গজ যে তোমাদের অল্প কিছু দিনের জন্য ডাটা নিতে হবে, খুব লং টাইমের জন্য ডাটা নেওয়ার প্রয়োজন নেই, অল্প কিছু দিনের জন্য ডাটা নেব, মানে বিশেষ করে ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট যখন করা হয় তখন তো আসলে এত লং টাইমের ডাটা লাগেও না, বা তোমার ইনস্ট্যান্ট কোনো ডাটা লাগতেছে, সেটা আসলে ইউজ করি আমরা নন রেকর্ডিং গজের জন্য। আর অনেক দিনের ডাটা লাগবে বা এই সিমুলেশনে ইউজ করব, মডেলিং করব, বা কোন প্রেডিকশন করতে হবে, এই সমস্ত ক্ষেত্রে অনেক দিনের ডাটা যখন লাগে তখন আমরা রেকর্ডিং গজ ইউজ করি। তো এখানে এই মানে টাইপস গুলাতে রেকর্ডিং গজ, নন রেকর্ডিং, এখানে অনেকগুলো টাইপসই আছে। এগুলোর ক্ষেত্রে কোয়েশ্চেন তোমাদের যদি বলা হয় যে রেইন গজের ক্লাসিফিকেশন করো, তাহলে নাম্বার বুঝে যদি স্পেসিফিক বলা থাকে নন রেকর্ডিং গজ, অবশ্যই ছবি দিতে হবে। এখানকার প্রত্যেক যে কয়টার মধ্যে ছবি পাবা অবশ্যই ছবি দিতে হবে। তার মানে এই না যে এরকম ডিটেইল ছবি। ছবি ইজিয়েস্ট ওয়েতে আমি কিছু কিছু ছবি যেগুলো একটু বেশি ক্রিটিক্যাল সেগুলো আমি এঁকে দিচ্ছি, ফ্রি হ্যান্ডে ওভাবে আঁকলেও চলবে। এখানে অনেক ভ্যালু আছে, এত ভ্যালু মুখস্থ করাটা কিন্তু, কারণ অলরেডি তোমাদের ফর্মুলা মুখস্থ করতে হবে, কাজে যতটুকু ভ্যালু যেগুলা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু সেগুলো না, সেগুলো দরকার নেই মুখস্থ করার। শর্ট করে এখান থেকে তোমাদের এক্সপ্লেনেশন গুলা শিখতে হবে। আচ্ছা, নন রেকর্ডিং গজ, এটাকে সাইমন্স গজও বলা হয়। তো যদি বলা হয় সাইমন্স গজের ডেসক্রিপশন দাও, তাহলে অবশ্যই বুঝতে হবে যেটা নন রেকর্ডিং গজের কথা বলা হচ্ছে। তো সাইমন্স গজ ইজ ওয়ান অফ দ্য নন রেকর্ডিং গজ। তো দেন তুমি ফিগারটা আঁকলা, ফিগারটা কি হবে, ফিগারটা আমি এঁকে দিচ্ছি। যতটা ইজিয়েস্ট ওয়েতে আঁকা পসিবল ইজিয়েস্ট ওয়েতে আঁকবা, এত বেশি ক্রিটিক্যাল ইয়ার দরকার নাই। এগুলা তুলে নাও। দাঁড়া একটা সেকেন্ড। আচ্ছা, এই ফিগারটা তোলা হয়েছে। আচ্ছা, এই ফিগারটা থেকে দেখে তোমরা কি ডেসক্রিপশন লিখতে পারো, একজন একটু বলো তো, যে শর্ট করে এই ফিগারটা দেখে কি ডেসক্রিপশন লেখা যায়। ডেসক্রিপশন লিখবা যে যেটা যেটা একদম ভ্যালিড পয়েন্ট সেটা, আর কোনো ইনফরমেটিভ যদি কথাবার্তা থাকে, আর এই ফিগারের ডেসক্রিপশন। তো এখান থেকে কি ডেসক্রিপশন লেখা যায় বলো তো? বলো, ভুল হলে তো সমস্যা নেই, আমি তো আছি ঠিক করার জন্য। বাংলাই বলো, ইংলিশে বলতে হবে না। নর্মাল কি মানে
মানে গুছায় একটু বলো যে কি লেখা যেতে পারে এখান থেকে। হ্যালো, জি মিস। আচ্ছা চেষ্টা করতে চাচ্ছ না, আচ্ছা আমি বলি। এখান থেকে যেমন বলতে পারো যে Simon's rain gauge is one of the non-recording gauge. It consists of কি কি consists of collector, funnel, receiving vessel, metal container. ঠিক আছে, এবং আচ্ছা এখান থেকে আর কি বোঝা যাচ্ছে যে এই যে ফানেলটা দিয়ে রিসিভিং ভেসেলে যখন প্রিসিপিটেশনের সময় পানিটা এখানে কালেক্ট হয়, এবং এখানের যে মেজারিং স্কেল আছে বা এখানে দেখতে পাচ্ছ যে মেজারমেন্ট করার জন্য গায়ের মধ্যে স্কেল লাগানো আছে, তো এখান থেকে আমরা কতটুকু পানি জমা হয়েছে, কতটুকু স্টোর হয়েছে সেই জিনিসগুলো আমরা এখান থেকে মেজার করতে পারবো। সিম্পল, এটুকু লিখে দাও, তাহলে তোমরা মুখস্থ করতে পারো এখান থেকে। আর যদি মনে করো যে না গুছায় লিখবা, এখানে অনেক কিছু লেখা আছে, এত ডিটেলস দরকার নেই, এখান থেকে জাস্ট গুছায় শর্ট ডেসক্রিপশন দেখবা। আচ্ছা রেকর্ডিং গজ, যেটা রেকর্ডিং গজটা কি, তোমরা ভূমিকম্প যখন হয় তখন দেখছো যে রিডিংটা নেয় একটা প্লেনে, একটা পেনের সাথে একটা প্লটিং পেপার লাগানো থাকে কন্টিনিউয়াস, সেই পেনটা মাধ্যমে এখানে একটা গ্রাফ প্লট হতে থাকে, দেখছো এটা কেউ? জি মিস। সিসমোগ্রাফ বলে। সিসমোগ্রাফ। জি মিস। হ্যাঁ সিসমোগ্রাফ বলে। তো রেকর্ডিং গজের ফাংশনটা অনেকটা ওরকম। এখানে কি হয়, এখানে একটা মানে যে ইকুইপমেন্ট গুলো থাকে, ইকুইপমেন্ট গুলোর সাথে একটা পেন এবং প্লটিং পেপার অ্যাটাচ করা থাকে। ওখানে যখন কন্টিনিউ মানে টাইমের সাথে সাথে যখন প্রিসিপিটেশন থেকে পানিটা যে কোনো একটা ওয়েতে, এখন যেটার মেকানিজম যেরকম, সেখান থেকে পানিটা যখন স্টোর হয় বা কতটুকু পানি স্টোর হচ্ছে, সেই জিনিসগুলা প্লটিং পেপারে তখন গ্রাফ আকারে প্লট হয়, এবং এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। তো রেকর্ডিং গজ কন্টিনিউয়াস প্লট অফ রেইনফল এগেইনস্ট টাইম, এই জিনিসটা মনে রাখতে হবে, কন্টিনিউয়াস প্লট অফ রেইনফল এগেইনস্ট টাইম, এই ইয়েতে গ্রাফগুলা প্লট হবে। এবং এখানে ডাটাটা পাই কিসের, ইন্টেন্সিটি এন্ড ডিউরেশন অফ রেইনফল ফর হাইড্রোলজিক্যাল অ্যানালাইসিস অফ স্টর্ম। কারণ আমরা দেখো এখানে নর্মাল কন্ডিশনের জন্য কিন্তু আমরা নন রেকর্ডিং গজ দিয়ে কাজ করতে পারতেছি, কিন্তু রেকর্ডিং গজটা কখন ইউজ করতেছি, যে লং টাইমের জন্য বা হঠাৎ করে ঝড়ের সময়। তো নন রেকর্ডিং গজ কিন্তু তোমার ম্যানুয়াল প্রসেস, যাচ্ছ ওখানে ইকুইপমেন্ট রাখতেছো, কালেক্ট করতেছো এরকম। তো স্টোর্ম বলো, ফ্লাড বলো, এই কন্ডিশন গুলার সময় রেকর্ডিং গজটা বেশি সুইটেবল। তো এই দুটো হলো রেকর্ডিং গজের কন্ডিশন। কি কি টাইপস এর আছে একটু দেখি। টিপিং বাকেট টাইপ, ওয়েটিং বাকেট। টিপিং বাকেট টাইপে কি কি, নামটা শুনে বুঝতেছো যে অবশ্যই এখানে যে কালেক্টর আছে, কালেক্টরের সাথে একটা বাকেট অ্যাটাচ করা আছে, এবং বাকেটের মাধ্যমে এখানে যে ওয়াটারটা আসবে সেটা কালেক্ট হবে, এবং দেন মেজারিং যে ডিভাইস, সেই ডিভাইস পর্যন্ত এখানে নিয়ে যাবে। এবং এখানকার কন্ডিশন যেটা 0.25 মিলিমিটার পর্যন্ত এটা ম্যাক্সিমাম কালেক্ট করে, ঠিক আছে। তো এবং এখান থেকে ওয়াটার টিপিং বাকেট, যেটা টিপিং বাকেটে ওয়াটারটা কালেক্ট হয়ে স্টোর হয়। এটার কোনো ছবি নাই, এটা শর্ট করে এখান থেকে ডেসক্রিপশন দেখো। ওয়েটিং বাকেট টাইপ, নামটা শুনে বুঝতেছো যে এখানে অবশ্যই বাকেটের সাথে একটা ওয়েটিং স্কেল অ্যাটাচ থাকবে। এই কন্ডিশনটা দেখছিলাম যে 0.25 মিলিমিটার, মানে খুবই লিমিটেড কাজ আমরা এটাতে করতে পারবো। আর এটার ক্ষেত্রে ওয়েটিং বাকেট যেহেতু স্কেল লাগানো আছে, এবং এখানে ফর অ্যাজ লং অ্যাজ 1 উইক, মানে এক সপ্তাহের জন্য এটার মেকানিজমটা আমরা চালাতে পারবো, মানে তুলনামূলক এটার প্রসেসটা আরেকটু ডেভেলপ। এবং এখানে ফানেল যেটা থাকে, ফানেল বা কালেক্টর, এটা একটা বাকেটে যে ওপেন হয়, এবং সেই বাকেটের মাধ্যমে আমরা যখন ওয়াটারটা কালেক্ট করি সেটার সাথে একটা ওয়েটিং স্কেল থাকে, সেই ওয়েটিং স্কেল দিয়ে দেন কি করা হয়, এটা মেজারমেন্ট করা হয়। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো মাস কার্ভ। ওয়েটিং বাকেট টাইপে যে কার্ভটা জেনারেট হয় সেটাকে আমরা বলি মাস কার্ভ। মাস কার্ভটা আমি এঁকে দিচ্ছি, এদিকে টি, এদিকে এপসাইলন পি, এরকম একটা গ্রাফ আসে মাস কার্ভ। মাস কার্ভের ডেফিনেশনটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মাস কার্ভের ডেফিনেশনটা দেখবা। মাস কার্ভ যদি মাস কার্ভের পরেও আছে, মাস কার্ভ কি যদি বলা হয়, আ প্লট অফ অ্যাকুমুলেটেড রেইনফল এগেইনস্ট দ্য elapsed টাইম,
এটাকে বলা হচ্ছে মাস কার্ভ। আর এখান থেকে এই যে ডেসক্রিপশন গুলো আমি অলরেডি বলছি, তো মাস কার্ভের ডেফিনেশনটা এখান থেকে দেখবা, সাথে এখান থেকে শর্ট করে ডেসক্রিপশন দেখবা। আর এই ফিগারটা কিন্তু শিখতে হবে, গ্রাফটা যেটা। আচ্ছা, ন্যাচারাল সাইফন টাইপ। ন্যাচারাল সাইফন টাইপের আরেকটা নাম হলো ফ্লোট টাইপ গজ। যদি ফ্লোট টাইপ বলা হয় তাহলে অবশ্যই মনে রাখবা যেটা ন্যাচারাল সাইফন টাইপটাই বোঝানো হচ্ছে। তো এখান থেকে এখানের যে ফিগারটা সেটা আমি এঁকে দিই। আচ্ছা, এখানে ফ্লোটিং টাইপ নাম শুনে বুঝতেছো এখানকার যে কালেক্টিং ভেসেলটা থাকবে সেটা অবশ্যই একটা ফ্লোটিং চেম্বারে ওপেন হবে। যে ফ্লোটিং কালেক্টর চেম্বার থেকে অবশ্যই তাহলে পানিটা ফ্লোটিং চেম্বারে যাবে এবং তখন ওখান থেকে আমরা মেজারমেন্টটা নেব। তো এখানে একটা ব্যালেন্স করার জন্য একটা কাউন্টার ওয়েট থাকে। আর এখানকার যে গ্রাফটা আছে এখানে দেখতে পাচ্ছ যে অলরেডি গ্রাফ কিন্তু 30 ঘন্টার জন্য শো করা হয়েছে। তো এটা কিন্তু তুলনামূলক অনেক লং টার্মের জন্য এটা মেজারমেন্ট করা যায়। আর এখান থেকে গ্রাফটা এরকম ছোট ছোট বক্স করা লাগবে না, জাস্ট এখানে টাইমের যে স্লটটা, টাইমের স্লটটা দেখাবো এদিকে, এদিকে 0, 12, 24, এদিকে মিলিমিটার অফ রেইনফল। দেন এখান থেকে ফ্রি হ্যান্ডে যতটুকু গ্রাফ আঁকা পসিবল ততটুকু গ্রাফ আঁকা, ঠিক আছে? এই গ্রাফটা আর এই যে ফিগারটা সেটা দিবা নাম্বার বুঝে। এখন 3 নাম্বারের জন্য যদি শর্ট নোট আসে যে রেকর্ডিং গজগুলো লিখো, তাহলে তো সবগুলাই তুমি যদি এতগুলো করে ফিগার দিতে চাও তাহলে তো শেষ করতে পারবো না। তখন সেই ক্ষেত্রে সবগুলোতে একটা করে ফিগার দিবা, ফিগার দিয়ে দেন 1-2 লাইন করে শর্ট ডেসক্রিপশন লিখবা, নাম্বার বুঝে অ্যান্সার করবা যে কত নাম্বারের জন্য চাইছে। খুব বেশি ইউজ হয় এই 3টা টাইপসই। রাডার মেজারমেন্টটাও মোটামুটি ইউজ হয়, টেলিমিটারিংটা খুব একটা ইউজ হয় না। টেলিমিটারিং এর ক্ষেত্রে কি রেকর্ডিং কন্টেন্ট ইলেকট্রনিক ইউনিট থাকে, একটা ইলেকট্রনিক ইউনিট থাকে, আর বাকি মেজারমেন্টের প্রসেস টিপিং বাকেট টাইপের মতোই। জাস্ট এখানে একটা ইলেকট্রনিক টিপিং বাকেটে, ওখানে কিন্তু ইলেকট্রনিক ওয়েটটা ছিল না, এখানে একটা ইলেকট্রনিক ইউনিট থাকে, এটুকুই জাস্ট পার্থক্য। আর রাডার মেজারমেন্ট মেথড যেটা, রাডার মেজারমেন্ট মেথডে যেটা হয় যে কোনো ঝড় বৃষ্টির সময় যেখানে আমরা যাইতে পারতেছি না ফিজিক্যালি, সেখানে রাডার মেথডটা ইউজ করা হয়, আর এটা অনেক দূর পর্যন্ত মেজারমেন্ট করা যায়। এখান থেকে ফর্মুলা গুলো লাগবে না, জাস্ট এখান থেকে শর্ট নোট গুলা, একটু শর্ট নোটটা দেখবা। এই হলো আমাদের এরপরে আসি আমরা, এটুকু পর্যন্ত বুঝতে পারছো রেকর্ডিং গজ নন রেকর্ডিং গজ গুলা? জি মিস। এরপরে আসি আমরা অ্যাডিকুয়েসি অফ রেন গজ স্টেশন। এখন একটা সার্টেন জায়গায় সার্টেন একটা ক্যাচমেন্টে মেজারমেন্ট করবা, এটা কিন্তু জাস্ট একটা জায়গা থেকে মেজারমেন্ট করা হয় না, বিভিন্ন স্টেশন থেকে মেজারমেন্ট করা হয়, যাতে দেখা হয় যে সব জায়গা থেকে সেম ভ্যালু আসে কিনা, বা এই 5টা জায়গা থেকে রিডিং নিয়ে যদি এভারেজ করা হয় তাহলে কি ভ্যালুটা আরো তুলনামূলক অ্যাকুরেট আসবে, তাই না? যত এভারেজ নেব, আমাদের এভারেজ নেই কেন, ভ্যালুর আরো অ্যাকুরেসি বাড়ানোর জন্য, ইরোরটাকে কমানোর জন্য আমরা এভারেজ নেই। তো রেইন গজের ক্ষেত্রেও আমরা একটা স্টেশন থেকে মেজার করি না, আমরা কয়েকটা স্টেশন থেকে মেজার করে দেন ওটাকে এভারেজ করি, যাতে আরো অ্যাকুরেট রিডিংটা আমরা পাই। তো এখানে দেখো অ্যাডিকুয়েসি অফ রেইন গজ স্টেশন, এখানে এই ফর্মুলাগুলো আমাদের লাগবে, যে এখানে কেন আমরা নেই এতগুলা স্টেশন সেটা এখানে বলা হয়েছে, যে যেটা আমি একটু আগেই বললাম, যে যাতে ইরোরটা আমরা কমাইতে পারি এবং মেজারমেন্টটা যাতে আরো একটু এভারেজ নিয়ে কি হবে, অ্যাকুরেট হবে। তো এন হলো অপটিমাম নাম্বার অফ স্টেশন, যতগুলো স্টেশন লাগবে। এপসাইলন বলা হচ্ছে অ্যালাউয়েবল ডিগ্রি অফ ইরর ইন দ্য এস্টিমেট অফ দ্য মিন রেইনফল। তাহলে এপসাইলন বা ডিগ্রি অফ ইরর কি যদি বলা হয় তাহলে বলতে পারবো না যে যতটুকু অ্যালাউয়েবল ডিগ্রি মানে এস্টিমেট, মিন এস্টিমেট করতে যতটুকু ইরর হচ্ছে বা যতটুকু ইরর আমরা পারমিট করতেছি সেটাকে আমরা বলতেছি অ্যালাউয়েবল ডিগ্রি অফ ইরর। তাহলে এখান থেকে যদিও ডেফিনেশনটা লেখা নাই, কিন্তু ডেফিনেশনটা আমরা লিখতে পারবো না যে অ্যালাউয়েবল ডিগ্রি অফ ইরর বা ডিগ্রি অফ ইরর কি,
ঠিক আছে, বুঝতে পারছো এটুকু পর্যন্ত? জি মিস। আচ্ছা, এরপরে আসি আমরা যে সিভি, সিগমা, এই জিনিসগুলো ফর্মুলাগুলো তোমাদের লাগবে। এই ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। অপটিমাল নাম্বার অফ স্টেশনের ফর্মুলা হলো সিভি ডিভাইড বাই এপসিলন হোল স্কয়ার। এখান থেকে সিভির ফর্মুলা, এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ফর্মুলা। আচ্ছা, এখন আমরা ম্যাথে যাই। সিমিলার টাইপস এর এক্সারসাইজের ম্যাথগুলো করে ফেলবা। এক্সাম্পল 2.1, দেখো এখানে 6টা স্টেশন দেওয়া আছে, 6টা স্টেশনের যে রেইনফল সেটা দেওয়া আছে। বলা হয়েছে যে কতটুকু ইরর আসতে পারে এই 6টা স্টেশন থেকে, কতটুকু ইরর সেটা আমরা মেজার করব। বি তে বলা আছে 10% ইররের বেশি আমরা যাব না, ম্যাক্সিমাম 10% ইরর আমরা অ্যালাউ করব। তাহলে আমাদের কতগুলা রেইনগজ থেকে ডাটা নিতে হবে। কথাটা বুঝতে পারছো? ফার্স্টে বলছে যে ইরর এই 6টা রেইনগজের জন্য কতটুকু ইরর আসতেছে সেটা মেজার করো। 2 নম্বরে বলা হচ্ছে যে 10% ইরর আমি ফিক্স করে দিচ্ছি, 10% এর বেশি আমি ইরর রাখবো না। তাহলে আমার কি ইরর কমাতে গেলে এভারেজ বাড়বে না কমবে? কমন সেন্স কি বলে? ইরর আমি কমাতে চাচ্ছি, আমার স্টেশন বাড়াইতে হবে না কমাইতে হবে? বাড়াইতে হবে। বাড়াইতে হবে। স্টেশন বাড়া মানে এভারেজ ভ্যালুটা বাড়বে। এভারেজ ভ্যালু যত মানে এভারেজ যত বেশি আমরা নেব তত ইরর কম আসবে, এই কথাটা মনে রাখবা। আচ্ছা, এখন আসি যে প্রথমে দেওয়া আছে যে স্টেশন কয়টা, স্টেশন 6টা। মিন বের করা পারবো আমরা? জাস্ট সবগুলা নিয়ে 6 দিয়ে ভাগ। সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেটরে বের করতে পারো, অথবা এখানে ফর্মুলা দেওয়া আছে যে প্রত্যেকটা রেইনফল মাইনাস মিন যেটা বেরোচ্ছে সেটার থেকে আমরা এখান থেকে বের করব সিগমা। এরপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন, কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশনের ক্ষেত্রে আমরা 100 ইন্টু সিগমার ভ্যালুটা জানি, পি বার বের করছি। স্ট্যান্ডার্ড ইরর সিভি বের করছি, রুট ওভার এম আমরা জানি, এখান থেকে পাচ্ছি 12.06% ইরর আমরা অ্যালাউ করতেছি। এরপরে বলতেছি যে 10% এর বেশি আমরা 1%ও ইরর অ্যালাউ করব না, ম্যাক্সিমাম 10% কনসিডার করতেছি। তাহলে কতটুকু অপটিমাম নাম্বার অফ রেইনগজ লাগবে? n ইকুয়াল টু সিভি ডিভাইড বাই এপসিলন স্কয়ার। সিভির ভ্যালু আমরা বের করে আসছি, n এর ভ্যালু আসছে 8.73, এটাকে রাউন্ডিং করলে 9। যদি 7 পয়েন্ট ফর এক্সাম্পল 7.3 আসে, রাউন্ডিং কত লিখবা? হ্যালো, জি মিস। হ্যাঁ বলো, এই তিনটার রাউন্ডিং কত লিখবা? এটা রাউন্ডিং কত হবে? 7.7 টা 8 লিখবো। 8, আচ্ছা। আগে বলবো সেটা, আচ্ছা বলো 7.5, এটা 7.5 কত লিখবা? মিস 8 লিখবো। 8 লিখবো। 7.3 মিস 7। 7 লিখবো। রাউন্ডিংটা বুঝতে পারছো? জি জি মিস। মিস। আচ্ছা, তোমাদের আরেকটা ঝামেলা হবে যখন কুইজ দিতে বসবা, তখন এই ঝামেলাটা ফেস করবা। এই যে অপটিমাম নাম্বার অফ রেইনগজ, তার মানে কি আমাদের ইরর কমাইছি, আগে ছিল 12%, এখন ইরর হচ্ছে 10%, ইরর কমছে। অপটিমাম নাম্বার অফ রেইনগজ বাড়ছে না কমছে? রেসপন্স করো, না হলে কিন্তু আমি ক্লাস নিতে পারবো না। মিস সময় অপশনটা বুঝে নেই। ইরোরটা দেখো, ইরোর আগে ছিল 12%, এখন হচ্ছে 10%। ইরোর বাড়ছে না কমছে? মিস ইরর কমে গেছে। কমছে মিস। অপটিমাম নাম্বার ছিল 6, এখন হয়েছে 8.73, মানে 9। বাড়ছে না কমছে? বেড়ে গেছে। বেড়ে গেছে। তাহলে কথার সাথে কাজ মিলছে, ইরোর কমছে, অপটিমাম নাম্বার রেইনগজ বাড়ছে। ঠিক আছে আমাদের ক্যালকুলেশন? জি মিস। ডিফারেন্স করতেছি, কয়টা বেশি লাগতেছে? 3টা। পরীক্ষার সময় তোমাদের আইডিয়া দিয়ে চেঞ্জ করার ফলে যে ঝামেলাটা তোমরা ফেস করো, 12-র জন্য আসছে 6টা রেইনগজ, তাই তো? 10-এর জন্য আসছে 9টা। তোমাদের যেটা হয় আইডি দিয়ে ভ্যারি করার জন্য দেখা যায় 10-এর জন্য আসতেছে 5টা। তার মানে কি যা ছিল তার চেয়ে কমে গেছে না? বাড়ে কিন্তু নাই, যা ছিল তার চেয়ে কমে গেছে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি লিখবা বলো? এটুকু পর্যন্ত তো বের করলা, এরপরে অ্যান্সার কি লিখবা? এই লাস্টের লাইনটা কি আসবে তখন? বাড়াবো না কমাবো, কি করব? মিস কমায় দিব। কমাবো। কমাই দিবা? ইরর কমাচ্ছি, অপটিমাম নাম্বার কমাই দেবো?
তখন আমরা অ্যান্সার লিখবো নো অ্যাডিশনাল রেইন গজ ইজ রিকোয়ার্ড। কারণ 12% ইরোরের জন্য আমরা 6টা দিয়ে কাজ করতেছিলাম, 10%-এর জন্য যেহেতু কম আসছে তাহলে আমরা তো অবশ্যই কমাবো না, ইরোর যেহেতু কমতেছে কমাবো না, যেহেতু বেশি আসে নাই কমানোরও দরকার নাই, যা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। এই জন্য লাস্টে অ্যান্সার লিখবো নো অ্যাডিশনাল রেইন গজেস ইজ রিকোয়ার্ড। কোয়েশ্চেনের চেঞ্জটা বলে দিলাম, এরপরও তোমরা ভুল করবা পরীক্ষা যায়, ঠিক আছে? মনে থাকবে ইরোর কমা মানে এভারেজ বাড়বে, রেইন গজের এভারেজ বাড়বে। এটা যদি কমে যায় বুঝবা যে ক্যালকুলেশনে কোনো ঝামেলা আছে, তার মানে আমাদের লাস্টে কমেন্টে লিখে দেবো যে কোনো অ্যাডিশনাল রেইন গজ দরকার নেই, আমার যা আছে আমি ওইটা নিয়ে কাজ করব, ঠিক আছে? জি মিস। জি মিস। জি মিস। আচ্ছা, এরপরে আসি এস্টিমেশন অফ মিসিং ডাটা। এখানে দুইটা কন্ডিশন বলা আছে। ধরো যে এই যে ডাটা অনেকগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে ভ্যালু নিচ্ছি, তুমি তো রেখে চলে আসলা, কোনো কারণে একটা স্টেশন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, একটা স্টেশন কাজ করতেছে না, এখন অনেক সার্কামস্টেন্স মেশিনের বিষয় নষ্ট হইতেই পারে, একটা স্টেশন কাজ করতেছে না, বাকি স্টেশনগুলোর থেকে ডাটা নিছো, তাহলে এই একটা স্টেশনের ডাটাটা কিভাবে নিবা সেইটা বের করার প্রসেসই হলো এস্টিমেশন অফ মিসিং ডাটা। এই স্টেশনের ডাটাটা মিসিং যদি 10%-এর কম হয়, যদি 10%-এর বেশি হয়, এটা কন্ডিশন। যদি 10%-এর কম হয়, কি কম হয় সেটা ম্যাথ করলে বুঝবা। যদি 10% কন্ডিশন হলো 10%-এর যদি কম হয় তাহলে নর্মাল অ্যানুয়াল প্রিসিপিটেশন, এটার ভ্যালু 1/m p1 প্লাস p2 প্লাস যতগুলো p থাকবে, আর 10%-এর বেশি হলে এই ফর্মুলাটা বোঝার জন্য ম্যাথটা করতে হবে। এক্সাম্পল 2.2 দেখো, সেম কন্ডিশন অ্যাপ্লিকেবল যে ম্যাডাম এক্সারসাইজের। 2.1 এর একটা কোশ্চেন, বলো। ওই ম্যাটটা যদি ফার্স্টের ইরো 10% কম আসতো, ওখানে তো 12% আসছিল না, যদি 10% কম আসে তারপরেও তো ম্যাটে আমরা 10% ধরেই করতাম, তাই না? তখন তো আর ইয়াটা বাড়তো না, তখন তো কমে যেত এডিশনাল যে শোনো, মনে রাখবা রেইন গজ। একটা কন্ডিশন, ইরোর তুমি দেখবা ইরোর বাড়ছে না কমছে। ইরোর যদি আগে কম থাকে পরে যদি ইরোর বাড়ে তার মানে বাড়াবা, সেটা তো সমস্যা নেই, সরি কমাবা, তাহলে কমাবা। বাট ইরোর বাড়াইতে চাচ্ছে এটা আসলে খুব নর্মাল একটা বিষয় না, ইরোর কেন বাড়াইতে চাবো? বাট তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, যে যদি ইরোর কোনো কারণে কমে, সরি ইরোর যদি কোনো কারণে বাড়ে, সেক্ষেত্রে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তুমি যদি কন্ডিশন বোঝো তাহলে তোমার অ্যান্সার যেটাই আসুক সেটার জন্য তুমি অ্যান্সার লিখতে পারবা। যে ইরোড যদি আমরা কমাইতে চাই আমাদের রেইন গজ বাড়াইতে হবে, আর ইরোড যদি বাড়াইতে চাই রেইন গজ কমাইতে হবে, মনে থাকবে? এই কন্ডিশনের ভিত্তিতে তোমার যা আসবে তুমি অ্যান্সার লিখতে পারবা। আচ্ছা, এখন আসি যে নর্মাল অ্যানুয়াল রেইনফল 4টা স্টেশনের জন্য দেওয়া আছে 4টা ভ্যালু। 1985-এ স্টেশন ডিটা ইনঅপারেটিভ হয়ে গেছিল, তাহলে আমরা অ্যানুয়াল ওই বছরের অ্যানুয়াল প্রিসিপিটেশন 3টা পাইছি, ডি স্টেশনেরটা পাই নাই। তাহলে ডি স্টেশনে ওই বছরের জন্য কত সেটা আমাদের বের করা বিষয়। তাহলে ডি স্টেশনের নর্মাল অ্যানুয়ালের ম্যাক্সিমাম, সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম আর মিনিমামের ডিফারেন্স করবো। সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম 92.01, মিনিমাম 67.59, এই দুটো ডিফারেন্স করলে পাচ্ছি 24.42 সেন্টিমিটার। এখন এই ভ্যালুটার একটা পার্সেন্টেজ বের করতে হবে। পার্সেন্টেজ হলো যে ডিফারেন্সটা বের করলাম সেটা ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু ইনটু 100 করলে আমরা পাচ্ছি 26.54। এই ভ্যালুটা 10-এর চেয়ে বেশি না কম? 10-এর চেয়ে বেশি। তার মানে আমরা ফর্মুলা ইউজ করব কোনটা, উপরেটা নিচেরটা বলো তো? আমরা এই ফর্মুলাটা ইউজ করব, তাই তো? এই ফর্মুলা এখন দেখো এনডি আর এম এর ভ্যালু বলতে এই যে অ্যানুয়াল প্রিসিপিটেশনে কয়টা ভ্যালু দেওয়া আছে, মানে কয়টা স্টেশনের জন্য আমরা ডাটা পাইছি। আমরা 3টা স্টেশনের জন্য ডাটা পাইছি, তার কারণে 3। এনএ, এনবি, এনসি, এনডি এটা হলো নর্মাল অ্যানুয়াল রেইনফল। এনডি নর্মাল অ্যানুয়াল রেইনফল বোঝাচ্ছে। এ বি সি ডি 4টা ভ্যালু আছে না আমাদের কাছে, এন এ তে, বি তে, সি তে, ডি তে 4টা ভ্যালু বসাইতে পারবো। আর প্রিসিপিটেশন অ্যানুয়াল পি দিয়ে অ্যানুয়াল প্রিসিপিটেশন বোঝাচ্ছে। অ্যানুয়াল প্রিসিপিটেশন আমরা 3টা ভ্যালু পাইছি, এখান থেকে 3টা ভ্যালু আমরা বসাইতে পারবো। সব দেওয়া আছে, বসাইলে জাস্ট অ্যান্সারটা বের হবে। বুঝতে পারছো? জি মিস। একটা খুবই ইজি একটা ম্যাথ, বাট আসে, তাও পরীক্ষা আসে। আর এক্সারসাইজ থেকে এটা সিমিলার টাইপ যেগুলো আছে সেগুলো দেখবা। আচ্ছা, এরপরে দেখি টেস্ট ফর কনসিস্টেন্সি অফ রেকর্ড। এখান থেকে
ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা ডাবল মাস কার্ভ। এর আগে মাস কার্ভ দেখে আসছো, এখন দেখতেছি আমরা ডাবল মাস কার্ভ। ডাবল মাস কার্ভের যদি ডেফিনেশন আসে বা শর্ট নোট আসে বা যেটাই আসুক না কেন, অবশ্যই তোমাদের এই 4টা পয়েন্ট লিখতে হবে এবং গ্রাফটা রিপ্রেজেন্টেটিভ গ্রাফ আঁকতে হবে। আচ্ছা, ডাবল মাস কার্ভ কি তাহলে আমরা একটু দেখি। যে সাম কমন কজ ফর ইনকনসিস্টেন্সি অফ রেকর্ড আর, যে সবসময় ভ্যালু যে তোমার যেরকম আসার কথা, একটা মেকানিক্যাল ডিভাইস, সিচুয়েশন বা ওয়েদার কন্ডিশন সবকিছুর উপরই কিন্তু এই ডাটাগুলো নির্ভর করবে। সাপোজ তোমার কোনো কারণে মেশিনটা অকেজো হয়ে গেল, বা মেশিনটা কোনো কারণে ঠিক মতো রিডিং দিচ্ছে না, ইরোর দিচ্ছে, বা যে কোনো কারণেই হোক না কেন ইরোর আসতে পারে। সেম গ্রাফটা যেরকম ভাবে চাচ্ছি সেরকম না আসতে পারে। কি কি কারণে আসতে না পারে? শিফটিং অফ রেইন গজ স্টেশন টু আ নিউ লোকেশন, কোনো কারণে ধরো যে জায়গায় স্টেশনটা সেট আপ করছিল ওই জায়গায় বৃষ্টির পানি আসছে, ওই জায়গায় মেশিনটা রাখা যাচ্ছে না, শিফটিং করলা। দ্য নেইবারহুড অফ দ্য স্টেশন আন্ডারগোয়িং আ মার্কড চেঞ্জ, একই কথা, যে কোনো কারণে চেঞ্জ করলা। ইকোসিস্টেমের কোনো চেঞ্জ হলো, ন্যাচারাল ক্যালামিটিস আসলো, ধরো যে ল্যান্ডস্লাইড, ফরেস্ট ফায়ার অথবা স্টর্ম, যেটাই হোক না কেন, অকারেন্স, কোন একটা অকারেন্স হলো। তারপরে যে অবজারভেশন ইরর ফর্ম এ কারেন্ট ডেট, কোনো একটা কারণে ইরর আসছে। এরকম ইনকনসিস্টেন্সি হলে সেটাকে চেক করার যে মেথড সেটাকে আমরা বলি ডাবল মাস কার্ভ অথবা ডাবল মাস কার্ভ টেকনিক। এটা হলো ডেফিনেশনটা। আচ্ছা, তো এখন এটার যে গ্রাফটা, এটার গ্রাফটা একটু দেখি। গ্রাফে তোমাদের এরকম ভ্যালু লিখতে হবে না, তোমরা জাস্ট এরকম ফ্রি হ্যান্ডে গ্রাফটা আঁকবা, তোমার কোনো ভ্যালু দিতে হবে না, এখানে লিখবা, এই কথাবার্তাগুলো লিখতে হবে। 10 স্টেশন অ্যাকুমুলেটেড অ্যানুয়াল রেইনফল শেষ, এখানে অ্যাকুমুলেটেড অ্যানুয়াল রেইনফল এট এক্স, সামেশন অফ পি এক্স, সামেশন অফ পি এভি, মানে এভারেজ। তাহলে গ্রাফটা আসার কথা ছিল এরকম একটা স্ট্রেট লাইন, গ্রাফটা শিফট করছে এখানে, তাহলে এখান থেকে এই পয়েন্ট থেকে তো শিফট করছে, এটুকু ডিস্টেন্স এ। গ্রাফটা আসার কথা ছিল এই পয়েন্টে, তাহলে এই পয়েন্ট থেকে এটুকু ডিস্টেন্স সি, দুইটা রেশিও নিলে আমরা কারেকশন রেশিওটা পাবো। এটাকে আমরা বলতেছি মাস কার্ভ, ডাবল মাস কার্ভ। ঠিক আছে, তাহলে ডাবল মাস কার্ভটা কি সেটা বুঝতে পারছো? এই গ্রাফটা দেখে ডেসক্রাইব করতে পারবা না? হ্যালো হ্যালো, জি মিস। বুঝতে পারছো এ পর্যন্ত? জি মিস। আচ্ছা, এরপরে লাস্ট টপিক আমাদের আজকে মাস কার্ভ। মাস কার্ভের ডেফিনেশন ওখানেও বলে আসছি একটু আগে, মনে আছে? মাস কার্ভের ডেফিনেশন বলছিলাম, মাস কার্ভের ডেফিনেশন ওখান থেকেও লিখতে পারো বা এখান থেকেও লিখতে পারো, বাট গ্রাফটা দিতে হবে। মাস কার্ভের গ্রাফ একটু আগে আমি দেখাইছি, ওইটাও দিতে পারো, এটাও দিতে পারো, যেটাই তো কোনো সমস্যা নেই। মাস কার্ভ এটা স্টর্মের কন্ডিশনের জন্য দেওয়া আছে, অ্যাকুমুলেটেড প্রিসিপিটেশন এদিকে টাইম, এদিকে এত ভ্যালু দেওয়া লাগবে না, ফ্রি হ্যান্ডে আঁকবা গ্রাফটা, আর এখান থেকে শর্ট করে ডেসক্রিপশন এখান থেকেও লিখতে পারো বা ওখান থেকেও লিখতে পারো। মাস কার্ভটাও ইম্পর্টেন্ট, মাস কার্ভ, ডাবল মাস কার্ভ। ঠিক আছে, তো এটুকু পর্যন্ত আজকে থাকুক।